এবার দীঘা যাওয়ার আশা, এই দুটো দিন যে আমাদের এত ভোগান্তি ভুগতে হবে এর আগে কখনো ভাবিনি। তো দীঘায় আজকে আমাদের শেষ দিন, আর কিভাবে বাড়ি ফিরলাম, কি কি হয়েছিল আমাদের সাথে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখো সকালবেলাতে এখন স্নান টান করে রেডি হয়ে গেছে, আজকে আমাদের চেক আউটের দিন, আর আমাদের চেক আউট হচ্ছে 9টায়। আর এরপর আমরা অনেক কিছু আজকে প্ল্যানিং রেখেছি, ঘুরবো, আর তারপরে আমাদের ট্রেন ছিল হচ্ছে 2:30টায়, তো আমরা সেই ট্রেনটা ধরবো। আমরা ছিলাম হোটেল রানীকুঠিতে, আর ওখানে ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়লাম সকালে ঘুরু ঘুরু করার জন্য। যে পাপাই বললো আমি লটি চকোপাই খাবো, ওকে তাই কিনে দিলাম। আর ও কালকে পড়ে গেছিল, পড়ে গিয়ে পায়ে একটু ছুলে গেল। মানে ব্যান্ডেডের দাম নেয় 5 টাকা, কিন্তু কোয়ালিটি সেরকম ভালো না। এবারে সকালবেলা প্রথমে আমরা মুড়ি ঘুগনি দিয়ে খাওয়া স্টার্ট করলাম, তার কারণ কিছু তো খেতে হবে। সকালবেলা খিদেও পেয়ে গেছে, স্নান করলে না একটা আলাদা রকমই খিদে লাগে। সমুদ্রের পাড়ে কিন্তু সকাল থেকেই দেখো স্নান করার জন্য কত ভিড়, এখন ভাটা চলছিল। আর তারপরে আমরা খেয়ে নিলাম দই বড়া। আর পুরীতে যেমন দই বড়াটা টেস্টি লাগছিল, এখানেও কিন্তু সেরকম টেস্টি লাগছিল। মধ্যেই ঘটে গেল আরেক ভয়ানক ঘটনা, আমার জুতোর ফর্মটা গেছে ফেটে। এই জুতোটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, আর এত বাজে বলার মতো না। প্রথম পরে গেছিলাম পুরীতে গিয়েও ওখানে এক দুর্যোগ, আবার দীঘাতে এসে আরেক দুর্যোগ। তো এখানে বিসর্জন দিয়ে 100 টাকা দিয়ে একটা জুতো কিনে পরে চলে এলাম বাড়ির দিকে। এই দেখো জাহাজ বাড়ি, এখানকার সামনে থেকেই আমরা চাপবো টোটো কিংবা অটোতে। আমরা যেখানে ঘুরতে যাবো সেটা হলো উদয়পুর বিচ, আর উদয়পুর বিচে যাওয়ার জন্য টোটোওয়ালা চাইছে 100 টাকা করে। দেখো টোটোতে চেপে গেছি, আর আমরা শেয়ারে নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমরা শেয়ারে পেয়ে গেছিলাম, আর নয়তো তোমরা একা গেলেও কিন্তু 100 টাকা ভাড়া দিয়ে যেতে হবে। তো এই যে রাস্তা দিয়ে আমরা চলছি, আর এখন চলে এলাম দেখো উদয়পুর বিচের সামনে। আর এসেই প্রথমেই হচ্ছে টুপির দোকান, চশমার দোকান, যেগুলো সমুদ্রের কাছে এলে লাগে, বাচ্চাদের খেলনার দোকান। তো পাপায়ের জন্য আমি নেব একটা টুপি। অনেক দেখার পর পাপায়ের এই লাল টুপিটা পছন্দ হয়েছে, ও এটাই নিয়ে নিল। আর তার সাথে দেখো কত সুন্দর সুন্দর খেলার দোকান। আর এখানে কিন্তু প্রায় বলতে গেলে বাঙালির গোয়া যাকে বলে, মানে পায়ে জল লাগিয়ে তোমরা খাবার দাবার খেতে পারবে, মস্তি করতে পারবে, গান শুনতে পারবে। এখানে বক্স ভাড়া পাওয়া যায়, এটা যে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে বিয়ার, মদ, হুক্কা, মাসাজ করার লোক, কান পরিষ্কার করার লোক, সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখানে কত রকমের মাছ, অক্টোপাস সব কিছু সাজানো রয়েছে, কাঁকড়া সাজানো রয়েছে, চিংড়ি মাছ রয়েছে। আর সমুদ্রের জল পায়ে লাগাতে কি যে ভালো লাগছিল, কি বলবো তোমাদের। এখানে এসে যেটা সব থেকে বেশি খারাপ লাগছিল, এখানে এই সমুদ্রের পাড়ে কয়েক হাজার হাজার তারা মাছ মরে পড়ে আছে। এ দেখো পাপাই কিন্তু জলের থেকে নামবে না, ও গুটি গুটি পায়ে ওকে যেতে বারণ করছে, ও একটু একটু করে এগোচ্ছে। আর এই দেখো এই চশমাটা পেলাম সমুদ্রের জলে কুড়িয়ে, কেমন হয়েছে বলো। আর তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে শুরু করলাম। তবে হ্যাঁ, এখানে কোল্ড ড্রিঙ্কস, বিয়ার তোমরা যাই খাও না, সব কিছুর দাম কিন্তু একটু বেশি। এই যে আমরা নিয়ে নিয়েছি কাঁকড়া, চিংড়ি মাছ, এগুলো খাওয়ার পর খেয়ে নিলাম পেয়ারা মাখা। আর তারপর আমরা প্ল্যানিং করলাম হেঁটে হেঁটে আমরা যাব নিউ দীঘা অবধি। তার কারণ ওল্ড দীঘা যতটা রাস্তা নিউ দীঘা থেকে, তার থেকে কিন্তু এই উদয়পুর বিচ অনেকটাই কাছে, যদি আমরা সমুদ্রের পাড় বরাবর হাঁটতে থাকি। এই দেখো কয়েক হাজার তারা মাছ মরেছিল, দেখলে তো। এই দেখো ঢেউ সাগরের সামনে চলে এসেছি, আর নিউ দীঘাতে এসে প্রচুর গরম লেগে গেছে, খেয়ে নিলাম সবাই মিলে একটু আইসক্রিম। আর তারপরে আমরা চলে এলাম আবার হোটেল রানীকুঠিতে আমাদের ব্যাগ নিতে। আর তারপর নিউ দীঘাকে টাটা বাই বাই জানিয়ে আমরা চলে এলাম যেখান থেকে বাস ধরবো সেখানে। এখানে একটা গ্রহরাজ মন্দির আছে, এর সামনে দাঁড়ালে কিন্তু তোমরা বাস ধরতে পারবে। জাহাজ বাড়ির সামনে থেকেও বাস ধরা যায়, কিন্তু আমরা যেহেতু কখনো বাসে করে আসিনি, এই বাস ধরার জন্য এদিক ওদিক প্রায় আধ ঘন্টা শুধু হেঁটেই বেরিয়েছি। যাই হোক, যেটা আমাদের প্রবলেম হয়েছে স্টেট বাসে করে আসতে, সেটা হচ্ছে প্রচুর গরম ছিল। আগের দিন এসি বাসে এসেছিলাম, ভেবেছিলাম যে এটাতে মাথা যন্ত্রণা করছে তাই নর্মাল বাসে যাই, কিন্তু এটাতে লাগছিল প্রচুর পরিমাণে গরম। যাই হোক, মানুষ তো ঠেকেই শেখে। আর খাওয়া অলরেডি আমার চালু হয়ে গেছে। আমরা কান্ডারি এক্সপ্রেসের টিকিট কেটে রেখেছিলাম, আজকেও কান্ডারি এক্সপ্রেস 4 ঘন্টা ডিলে ছিল। আর আমাদের হাওড়া থেকে অলরেডি বোলপুর অব্দি ট্রেনের টিকিটও কাটা ছিল। মাঝে রাস্তায় এক জায়গায় দাঁড় করালো এখানে বাথরুম খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। তো এরপর আমি আবার একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম, তো সেটাই খেতে শুরু করে দিলাম। আর শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম কিন্তু
মধ্যে, একদম কলকাতার কাছে। এটা কোন ব্রিজ তাড়াতাড়ি কমেন্টস করে ফেলো দেখি। আর আমরা এখন ধর্মতলাতে নামবো। এই যে সব পুলিশগুলো যাচ্ছিল ধর্মতলায় নেমে, রাস্তাঘাট এত নোংরা আবর্জনা, কোথাও কোথাও তো রাস্তা দিয়ে হাঁটার জায়গায় নেই, দোকান হয়ে গেছে। আমরা ধর্মতলা থেকে যাব হচ্ছে ডেকাস লেনে, কিন্তু এমন জায়গায় নামিয়ে দিয়েছে রাস্তা আর চিনতে পারছিলাম না। অবশেষে জিজ্ঞেস করে করে চলে এলাম আমরা ডেকাস লেনে, এখানে অরুণদার দোকানে খাবো বলে। কিন্তু যখন আমরা এসেছি তখন দেখছি অরুণদার দোকানে সব কিছু গোছগাছ করা হচ্ছে বাড়ি যাবে বলে। যাই হোক, অল্প খিচুড়ি খেয়ে আমরা চলে এসেছি মেট্রো ধরবো বলে। ফার্স্ট টাইম মেট্রোর অভিজ্ঞতা কেমন হয়েছিল তোমাদেরকে তো জানিয়েছিলাম। তো এখানে এসে আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, এই যে মেট্রোতে ফার্স্ট আমার চড়া, আর মনে কিন্তু একটা আলাদা ধরনের আনন্দ কাজ করছিল। এরপর আমরা নেমে গেলাম হচ্ছে হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশনে নেমে কোন দিকে যাব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমাদের ট্রেন আসতে এখনো 4 ঘন্টা বাকি ছিল, তাই আমরা ওয়েটিং রুমে একটু এখানে বিশ্রাম করছিলাম। এটা পুরোটাই এসি ওয়েটিং রুম, কিন্তু এখানে সবাই বসার বদলে অনেক মানুষই 2-3টে চেয়ার নিয়ে শুয়েছিল, যেটা আমার একদমই ভালো লাগলো না। যাই হোক, তারপরে দেখো এখানে পাপাই বলল মৌসুমি জুস খাবো, ভেতরেই কিন্তু জুস বিক্রি হচ্ছিল। তো পাপাই মৌসুমি জুস খেয়ে নিল, আমরা 3জনে মিলে এখানে বসে বসে ওয়েট করছি ট্রেনের জন্য। এরপর ট্রেনের টাইম হয়ে গেছে, আর এই যে ট্রেন চলে এসছে, আমরা এবারে ট্রেনে চেপে যাব। আর এইবারে যেটা সব থেকে প্রবলেম হয়েছে, আমাদের লোয়ার সিট একটাও পাইনি, একটা মাঝের সিট আর একটা ওপরের সিট। যাই হোক, কষ্ট টষ্ট করে চলে এলাম বোলপুর। আর দেখো ঘুমিয়ে চোখ টোক ফুলে গেছে। তারপর বাইক নিয়ে চললাম বাড়ির দিকে। এর সাথে এমন অভিজ্ঞতা হয়ে থাকলে আমাকে কমেন্টস করে জানিও।